ভারতের যে কোনো হামলা রুখে দিতে প্রস্তুত পাকিস্তান। উরি হামলার তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি নয়াদিল্লির আহ্বান। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ প্রধানমন্ত্রীর। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন, জানালেন বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে চলছে আলোচনা। কারফিউ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বিক্ষোভ অব্যাহত, সংঘর্ষে 5 পুলিশ সহ বেশ কয়েকজন আহত, আটক 44। এবং 2017 সালের মধ্যে ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধে সময়সীমা বেঁধে দিতে জাতিসংঘে ফিলিস্তিনি প্রেসিডেন্টের আহ্বান। আব্বাসকে ইসরায়েলের পার্লামেন্টে আমন্ত্রণ নেতানিয়াহুর। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। ভারতের হামলা রুখে দিতে পাকিস্তান প্রস্তুত এবং যে কোনো মূল্যে মাতৃভূমির নিরাপত্তা রক্ষা করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানকে আবারও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটি সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষক বলে জাতিসংঘে অভিযোগ করেছে ভারত। এদিকে উরি হামলার পর জঙ্গিদের বিষয়ে পাকিস্তানের কাছে তুলে দেওয়া তথ্য প্রমাণের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। গত রোববার কাশ্মীরের উরিতে হামলায় 18 সেনা নিহতের পর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয় ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুরহান ওয়ানির মৃত্যুর জের ধরে দীর্ঘদিন থেকে কাশ্মীরে আংশিক কারফিউ জারির মধ্যেই বৃহস্পতিবার বান্দিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক জঙ্গি নিহত হয়। এদিকে উরি হামলার জেরে পাক ভারত পাল্টাপাল্টি অভিযোগ ও বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাশ্মীর বিষয়ে দেয়া বক্তব্যের পর বৃহস্পতিবার দেশটিকে আবারও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব ইনাম গম্ভীর। জঙ্গি সংগঠনগুলোকে ভারতে হামলা চালাতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে পাকিস্তান। জাতিসংঘের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানে প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। ভারতের হামলা রুখে দিতে পাকিস্তান প্রস্তুত উল্লেখ করে যে কোনো মূল্যে মাতৃভূমিকে রক্ষার অঙ্গীকার করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া সংবাদ সম্মেলনে বলেন, উরি হামলা কোনোভাবেই পাকিস্তানের জন্য সুফল বয়ে আনবে না, তাই এই হামলাকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে ইসলামাবাদ। ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে উস্কানিমূলক খবর প্রচার করে পাক ভারতের চলমান উত্তেজনাকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তান সীমান্ত সহ অন্যান্য অঞ্চলে যে মহড়া চালাচ্ছে তা নিয়মিত সামরিক মহড়া, কোনোভাবেই এটি যুদ্ধের প্রস্তুতি নয়। প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তান শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু উরি হামলার পর তাৎক্ষণিকভাবেই তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষারোপ করে ভারত। এদিকে উরিতে নিহত জঙ্গিদের ব্যাপারে যেসব তথ্য প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। জাতিসংঘে পাক প্রধানমন্ত্রীর বক্তব্যে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। পাকিস্তান বেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটিকে কঠোর হতে হবে। উরি হামলার পর কাশ্মীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও একাধিক হামলা চেষ্টা রুখে দেওয়ার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এছাড়া বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে সন্দেহভাজন জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই ফ্রান্স থেকে 36টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে ভারতীয় মন্ত্রিসভা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 6 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। তারা বিচ্ছিন্নতাবাদী দল কার্বি পিপলস লিবারেশন টাইগার্স বা কেপিএলটির সদস্য বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সকালে আসামের কার্বি অ্যাংলং জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দলটির শীর্ষ নেতা রয়েছে বলে উল্লেখ করা হয়। শুক্রবার মধ্যরাতে স্থানীয় পুলিশের সঙ্গে সেনা সদস্যরা ওই এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে এক সেনা সদস্য আহত হন। এ সময় 3টি পিস্তল ও 2টি গ্রেনেড উদ্ধার করা হয়। বিচ্ছিন্নতাবাদী দল কেপিএলটি 2010 সাল থেকে আসামের কিছু প্রত্যন্ত এলাকায় সক্রিয় রয়েছে।
দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে এবারের যুক্তরাষ্ট্র সফর নিয়ে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মনোভাব প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকানোর নামে যারা একসময় দেশে মানুষ পুড়িয়ে মেরেছিল তাদের কাছে জনগণ কী বা আশা করতে পারে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা হয়েছে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন। বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়। পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকরের কথাও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা বিষয় খালি তুলে ধরেছে, এখানে একজন খুনি আশ্রিত আছে, জাতির পিতার হত্যাকারী, তাকে ফেরত নেওয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এ ব্যাপারে তাদের জাস্টিস ডিপার্টমেন্ট যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন। তিনি বললেন, নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করতে যারা ব্যর্থ হয়েছে তারাই জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছিল। মধ্যবর্তী নির্বাচনের খবর কি যমুনায় ভেসে এসেছে? এমন কি সমস্যা দেখা দিয়েছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে? যারা পার্লামেন্টে নাই, যারা আসলে গণতন্ত্র বিশ্বাস করে না, যারা নির্বাচন ঠেকানোর নামে মানুষ পুড়িয়ে মারে, মানুষের ক্ষতি করে এবং বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ সহ সাধারণ মানুষ যাতে যাতায়াত করে, সেখানে যারা আগুন দিয়ে পুড়িয়ে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে ভালো কিছু আপনারা আশা করবেন কিভাবে? প্রধানমন্ত্রী বললেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। আমি হলো পিতার কন্যা, ফাদার্স ডটার। আমি ওই হিসেবেই থাকতে চাই। আমার এখানে আমি কি করলাম না করলাম সেটা নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। আমার একটাই লক্ষ্য যে আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন বাংলাদেশের মানুষের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। সেই ক্ষেত্রে আমি কতটুকু করে যেতে পারি ওটাই আমার কাছে বিবেচ্য বিষয়। প্রধানমন্ত্রী বললেন, জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সম্প্রতি মালয়েশিয়ায় গ্রেফতারের পর বাংলাদেশে ফেরত পাঠানো সন্দেহভাজন জঙ্গি আন্দালিব আহমেদের সঙ্গে গুলশান হামলায় জড়িত জঙ্গিদের যোগাযোগ ছিল। মালয়েশীয় পুলিশ সূত্রের বরাতে শুক্রবার সে দেশের গণমাধ্যম এই তথ্য জানায়। আন্দালিব মালয়েশিয়ায় বসে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারীদের সঙ্গে একাধিকবার বৈঠক করে বলেও জানানো হয়। কুয়ালালামপুরে বুকিত বিনতাংয়ে আন্দালিবের রেস্টুরেন্টে তারা এই বৈঠক করে। একই সঙ্গে তার বিরুদ্ধে বাংলাদেশে AK-47 রাইফেল পাচারেরও অভিযোগ আনে মালয়েশীয় কর্তৃপক্ষ। গত মাসে সন্দেহভাজন ওই বাংলাদেশি সহ জঙ্গিবাদে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতারের পর এ মাসে 3 বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানায় কুয়ালালামপুর পুলিশ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 8 জনের মৃত্যু। হায়দ্রাবাদে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সরিয়ে নেওয়া হয়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় বৃহস্পতিবার কারফিউ চলা অবস্থায় বিক্ষোভ অব্যাহত রেখেছে বর্ণবাদ বিরোধী মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে 5 পুলিশ কর্মকর্তা সহ 14 জন আহত হয়। আটক করা হয় 44 জনকে। পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর 6টা পর্যন্ত আবারও কারফিউ জারির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নিহত কিথ লেভেন্টের পরিবার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশের পাশাপাশি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। তবে বিক্ষোভের নামে যে কোনো সহিংসতা কঠোরভাবে দমন করা হবে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় এলে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে তৃতীয় দিন বৃহস্পতিবারও উত্তাল ছিল নর্থ ক্যারোলাইনার শার্লট শহর। এদিন কারফিউর মধ্যে বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। আহত হয় অনেকে, আটক হয় প্রায় অর্ধশত বিক্ষোভকারী। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ায় কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা ভাঙচুর ও লুটপাট করছে এমন অভিযোগে শার্লটে ন্যাশনাল গার্ডও পাঠানো হয়। কৃষ্ণাঙ্গদের ওপর নিপীড়নের অন্যতম কারণ পুলিশ বিভাগে বর্ণবাদী মানুষদের নিয়োগ দেয়া। তারা এখনো গায়ের কালো রঙকে দাসত্বের পরিচয় ভাবে, কিন্তু যুক্তরাষ্ট্রে এমনটা হতে দেওয়া যাবে না।
এ ঘটনায় স্বচ্ছতার সঙ্গে বিচার পরিচালনার পাশাপাশি কিথ স্কটকে হত্যার সিসিটিভি ফুটেজ প্রকাশের জোর দাবি জানিয়েছেন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের নেতাকর্মীরা। একজন নিরস্ত্র মানুষকে কোনো কারণ ছাড়াই গুলি করার পেছনে কোনো বৈধতা বা যুক্তি থাকতে পারে না। এ ধরনের ঘটনা শুধু নিহতের পরিবার নয়, বরং কৃষ্ণাঙ্গ কমিউনিটিকেও বিচলিত করে। এই মুহূর্তে কোনো ভিডিও প্রকাশ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শার্লট পুলিশ বিভাগের প্রধান। তার দাবি, কিথ স্কটের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং সে অস্ত্র ফেলতে অস্বীকৃতি জানানোয় তাকে আত্মরক্ষার্থে গুলি করা হয়েছে। কমিউনিটিতে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একটি গোষ্ঠী সহিংসতা উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। The video does not give me absolute definitive. একটা ভিডিও ফুটেজ কখনোই ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারে না। ছবিতে কেবল গুলি করার ছবি দেখা যায়। পুলিশ ও এফবিআই যৌথভাবে এর তদন্ত করছে। তার আগে গদবাঁধা ধারণায় গা ভাসাবেন না। I did not see that in the videos that I've reviewed. এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সবাইকে শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ। সহিংসতা দমনে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি করেছেন রাজ্যের গভর্নর প্যাট ম্যাকক্রোনি। হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বর্ণবাদী মন্তব্যের কারণে বহু সমালোচিত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও। Our country looks bad to the world. এই বিক্ষোভকারীদের জন্য বিশ্বে আমাদের সম্মানহানি হচ্ছে। যুক্তরাষ্ট্র সবার অধিকার রক্ষার ব্যাপারে সচেতন, কিন্তু বিক্ষোভের নামে কারো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এজন্য অপরাধ দমন এজেন্ডা প্রণয়ন করতে হবে। And recognize the right of all Americans to peacefully assemble. এদিকে ওকলাহোমায় টেরেন্স কুচার নামে 40 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার ঘটনায় ঘাতক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা বেটি শেলবির বিরুদ্ধে অভিযোগ গঠনের পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় নিরস্ত্র টেরেন্স আত্মসমর্পণের জন্য হাত তুললেও তার উপর গুলি চালানো হয়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। 2017 সালের মধ্যে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধের সময়সীমা বেঁধে দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার সাধারণ পরিষদে বক্তৃতায় তিনি বলেন, 100 বছর আগে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র গঠনের স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটেনের ক্ষমা চাওয়া উচিত। একই দিন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে তার বক্তব্য তুলে ধরতে ইসরায়েলি পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের তৃতীয় দিন বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টাপাল্টি বক্তব্য দেন। নেতানিয়াহু ফিলিস্তিনের বিরুদ্ধে বারবার শান্তি আলোচনা প্রত্যাখ্যানের অভিযোগ আনলেও আব্বাস তার বক্তব্যে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ কর্মসূচি অব্যাহত রাখাকে শান্তি প্রক্রিয়ার প্রধান অন্তরায় বলে উল্লেখ করেন। যারা দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান চায়, কোনো এক পক্ষকে সমর্থন না দিয়ে তাদের ফিলিস্তিন ও ইসরায়েল উভয়কেই স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেন আব্বাস। ইসরায়েল যদি শান্তি চায় তবে তাদেরকে অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে এবং আমাদের ভূখণ্ডে তাদের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে। আর এর জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করছি। ফিলিস্তিনিরা আজ যে দুরবস্থায় ভুগছে তার জন্য 1917 সালে ইহুদি রাষ্ট্র গঠনে তৎকালীন ব্রিটিশ সরকারের বেলফোর ঘোষণায় দেয়। সেই দায় এড়ানোর জন্য ব্রিটেনের উচিত ক্ষমা চাওয়ার পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া। এর পরপরই সাধারণ পরিষদে ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনি নেতার সমালোচনা করলেও তাকে নেসেটে ভাষণের জন্য তেল আবিব সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে ফিলিস্তিনের পক্ষ থেকে এমন আমন্ত্রণ পেলে তা সাদরে গ্রহণ করবেন বলে উল্লেখ করেন নেতানিয়াহু। মিশরের আরব ভূখণ্ডে শান্তি প্রক্রিয়ার উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমরা যে কোনো বিষয়ে সমঝোতায় প্রস্তুত, কিন্তু ইহুদিদের অধিকার নিয়ে আমরা কারো সঙ্গে আপোষ করব না। ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণার ইন্ধন যোগানোর পরিবর্তে ফিলিস্তিনি নেতার উচিত শান্তির জন্য কাজ করা। ইসরায়েলিদের কাছে তার বক্তব্য তুলে ধরার জন্য আমি প্রেসিডেন্ট আব্বাসকে ইসরায়েলের পার্লামেন্টে আমন্ত্রণ জানাচ্ছি। United Nations in New York, I invite you to speak to the Israeli people. জাতিসংঘে দুপক্ষের এই বক্তব্যের মধ্যেই ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর অত্যাচারের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি আইনজীবী হাসান আল শেখ জানান, অধিকৃত জেরুজালেমের এজন কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ঘুমাতে ও পানি খেতে না দেয়া, এমনকি টয়লেট ব্যবহার করতেও দেয়া হয় না। এছাড়া বন্দীদের স্থানান্তরের সময় গাড়িতে বসেও ইসরায়েলি সেনারা তাদের উপর নির্যাতন চালায় বলেও জানানো হয়।
1947 সালে জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে ফিলিস্তিনকে আরব ও ইহুদি এই দুভাগে ভাগ করা হয়। পরের বছর আরব ইসরায়েল প্রথম যুদ্ধের মধ্য দিয়ে ফিলিস্তিনের বহু অঞ্চল দখল করে নিয়ে ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্য দ্বন্দ্বের অবসানের প্রস্তাব পাশ হলেও তা অস্বীকার করে অধিকৃত অঞ্চলে বসতি গড়ে আসছে তেল আবিব। চলমান এই সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরুর একাধিক উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন সময় দুপক্ষের সংঘাতের কারণে তা ভেস্তে যায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার শিথিল হয়ে পড়া যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে রুশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল সিরিয়ান সাপোর্ট গ্রুপ আইএসএসজি। অস্ত্রবিরতি কার্যকর না থাকলেও আল নুসরা ও আইএসের বিরুদ্ধে সামরিক তৎপরতা অব্যাহত রাখতে সিরিয়ার সরকার ও বিদ্রোহী গ্রুপগুলোকে সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইন্টারন্যাশনাল সিরিয়ান সাপোর্ট গ্রুপ আইএসজিএস এর আয়োজনে বৃহস্পতিবার নিউ ইয়র্কে বৈঠকে বসেন রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ সময় ধরে আলোচনা হলেও সিরিয়ায় অস্ত্রবিরতি পুনরায় সচল করতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন তারা। অস্ত্রবিরতি না থাকলেও সিরিয়ার জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালু রাখার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আর সিরিয়ার শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সুযোগ কাজে লাগানোর কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অস্ত্রবিরতি কার্যকর না থাকলেও সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএস ও আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা আবশ্যক। আমাদের অনেক সহকর্মীকেই বলতে শুনেছি এই দায়িত্ব কেবল সরকারি বাহিনীর, তবে বিদ্রোহী পক্ষগুলোকেও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো উচিত। সিরিয়ায় সন্ত্রাস দমনে সবার ঐকমত্য থাকলেও এর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। অস্ত্রবিরতি পুনরায় কার্যকর, ত্রাণ সরবরাহ চালু, জঙ্গি গোষ্ঠীগুলোর নির্মূল ও সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অব্যাহত থাকবে। কেবল সামরিক শক্তি প্রয়োগ করে সিরিয়ার সংকট উত্তরণ সম্ভব নয়, প্রয়োজন রাজনৈতিক সমাধান। আলেপ্পোর কাছে জাতিসংঘের ত্রাণ বহরে বিমান হামলার জন্য রাশিয়া জড়িত বলে অভিযোগ করেছেন মার্কিন এক শীর্ষ জেনারেল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেল সোমবারের ওই বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করার পর কোন মার্কিন সেনা কর্মকর্তার পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হলো। আমরা জানতে পেরেছি সোমবার আলেপ্পো এলাকায় দুটি রুশ যুদ্ধবিমান অবস্থান করছিল, তাই আমার বিচার বিবেচনা বলছে রাশিয়া বা তাদের সমর্থিত সরকারি বাহিনী ত্রাণ বহরে হামলার জন্য দায়ী। এদিকে সিরিয়া ভূখণ্ড থেকে তুরস্কের সীমান্তে ছোড়া আইএসের রকেটের আঘাতে আহত হয়েছে 6 তুর্কি নাগরিক। স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির পর বিদ্রোহ নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখল ও সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকারি সেনাবাহিনী। জাহিদুর রহমান, সময় সংবাদ। লিবিয়ার সিরতে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গি সংগঠন আইএসের সংঘর্ষে অন্তত 3 সেনা সদস্য নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার সিরত শহরে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমানস্থলে অভিযান চালায় ঐক্যবদ্ধ সরকারের অনুগত সেনাবাহিনী। এ সময় আইএস পাল্টা হামলা চালালে অন্তত 3 জন সেনা সদস্য নিহত হয়। সংঘর্ষে 10 আইএস সদস্য নিহত হয়েছে বলে দাবি করে সরকারি বাহিনী। সিরতে গেল 4 মাসে আইএসের সঙ্গে সংঘর্ষে প্রায় 450 সেনা নিহত হয়েছে। লিবিয়ায় আইএসের বন্দিদশা থেকে ছাড়া পাওয়া 2 ভারতীয় নাগরিক আজ শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছাবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, আইএসের হাতে অপহৃত বলরাম কিষাণ ও টি গোপীকৃষ্ণ নামের ওই 2 ব্যক্তি দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। প্রায় 1.5 বছর আগে লিবিয়ার পৃথক 2 বিশ্ববিদ্যালয় থেকে অপহৃত হন তারা। সেখানে 2 জন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। 2 শিক্ষকই ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ক্যামেরুনের উত্তরাঞ্চলে আত্মঘাতী হামলায় 3 জন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ডিজাকানা এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় একটি বাজারের ভেতরে বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয় এক হামলাকারী। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার না করলেও বোকো হারাম জঙ্গি গোষ্ঠী এই ঘটনার জন্য দায়ী বলে ধারণা করছে দেশটির সরকার। এর আগে নাইজেরিয়ার সীমান্তবর্তী ওই এলাকায় বেশ কয়েকটি হামলা চালায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, রাশিয়ার মস্কো একটি কারখানায় আগুন, নেভাতে গিয়ে 8 দমকল কর্মীর মৃত্যু। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়।
ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে মুষলধারে বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এখন পর্যন্ত মারা গেছে ৮ জন। রাজ্যের গুন্তুর জেলার নিম্নাঞ্চলে বসবাস করা প্রায় ৫,০০০ মানুষকে উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। হায়দ্রাবাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েনের অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সেনা সদস্যদের মাঠে নামানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। যুক্তরাষ্ট্রের আইওয়া, মিনেসোটা ও উইসকনসিন অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির মধ্য পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। শহরের সড়ক মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর সহ গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান ও প্রশাসনিক কার্যালয়। এই অবস্থায় বন্যা কবলিত এলাকাগুলোয় বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া দপ্তর গত ২৪ ঘন্টায় গড়ে ১০ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করেছে। প্রবল বর্ষণের কারণে দক্ষিণ উইসকনসিন ও উত্তর আইওয়ার কয়েকটি এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। দুর্গত এলাকাগুলো থেকে স্থানীয়দের সরিয়ে নিতে মাঠে নেমেছে উদ্ধারকারী দল। এক বছরের মাথায় আবারও কোস্টারিকার টুরিয়ালবা আগ্নেয়গিরি থেকে ছাই ও গ্যাসের উৎগীরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের পর ৪ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই উৎগীরণ। দেশটির ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, অগ্নুৎপাতের ফলে ছাই ৬,৫০০ ফুট পর্যন্ত ছড়িয়ে যায়। ধোঁয়ার লম্বা রেখা থেকে সৃষ্টি হয় ছাই মেঘের। এতে আগ্নেয়গিরির আশপাশের বিস্তীর্ণ এলাকা ধূসর ছাইয়ের আস্তরে ঢেকে যায়। এ অবস্থায় অভ্যন্তরীণ কয়েকটি ফ্লাইটের চলাচল সাময়িক বন্ধ রাখা হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাতাসে ছাইয়ের কণা ভেসে বেরোনো এবং সালফারের তীব্র গন্ধের কারণে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন স্থানীয়রা। এক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থা বয়স্কদের। পরীক্ষা নিরীক্ষার জন্য এরই মধ্যে ছাইয়ের নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। ভূমধ্যসাগরের মিশরীয় উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ১৬৯ জনকে। বুধবার আলেকজান্দ্রিয়া শহরের কাছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কাফর আল শেখ উপকূলের কাছাকাছি প্রায় ৬০০ আরোহী নিয়ে ডুবে যায় নৌকাটি। নৌযানের আরোহীরা ইতালি যাওয়ার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। অভিবাসীদের সবাই মিশর, সুদান, ইরিত্রিয়া এবং সোমালিয়ার নাগরিক বলে জানা গেছে। এদিকে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় জিজ্ঞাসাবাদের জন্য নৌযান থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার মিশরকে ব্যবহার করে আফ্রিকার শরণার্থীদের ইউরোপে প্রবেশ বন্ধে ৬৮ জনকে গ্রেফতার করে সেনাবাহিনী। দেখছেন আন্তর্জাতিক সময়। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি। অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ। আজব তো। প্রয়োজন যাই হোক, মাই জিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণফোন। আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী হিজব ইসলামের সঙ্গে শান্তি চুক্তি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার রাজধানী কাবুলে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত চুক্তি মোতাবেক দেশটির সশস্ত্র গোষ্ঠীটি সরকার বিরোধী সব ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবে। একই সঙ্গে সংবিধান মেনে চলার প্রতিশ্রুতিও দেয় তারা। অন্যদিকে বিনিময়ে হিজবে ইসলামের নেতা এবং আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমাতিয়ারের বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি গোষ্ঠীর সঙ্গে জড়িত বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি দেয় সরকার। এই চুক্তির মধ্য দিয়ে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকারি কর্মকর্তারা। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছে পাকিস্তানে আশ্রিত আফগান অভিবাসীরা। 1994 সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে ও পরবর্তীতে তালেবান জঙ্গিদের থেকে বাঁচতে দেশটির বহু পরিবার পাকিস্তানের বিভিন্ন শহরে আশ্রয় নেয়। শিক্ষাগত যোগ্যতা এমনকি আর্থিক সংকুলান থাকা সত্ত্বেও ইসলামাবাদের কঠোর নীতির জাঁতাকলে পড়ে সুদিনের মুখ দেখতে পারছে না এসব মানুষ। পাকিস্তানি আইনে বিদেশিদের কাছে জমি, বাড়ি বা গাড়ি বিক্রির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স ব্যবহারেও কোনো বিধান নেই। মেধাবী হওয়া সত্ত্বেও ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অভিবাসীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না। এমনকি মোবাইল কার্ড কিনলেও নির্ধারিত সময়ের আগেই তা অকার্যকর করে দেওয়া হয়। কদিন পরপর নিবন্ধন কেন্দ্রে ধর্ণা দেওয়ার ঝামেলা তো আছেই। এ অবস্থায় আফগান অভিবাসীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।
পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোর প্রকল্পে অন্তর্ভুক্তির আগ্রহ প্রকাশ করেছে ইরান। জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এক পার্শ্ব বৈঠকে এ আগ্রহের কথা জানান ইরানের প্রধানমন্ত্রী হাসান রুহানি। স্থানীয় সময় বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যুৎ ঘাটতি মেটাতে নতুন প্রকল্প চালু করতে পাকিস্তানকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাকিস্তানের নিরাপত্তা মানে ইরানের নিরাপত্তা বলে মন্তব্য করে ইরানের প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবেই দুদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বোমা হামলা ও গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত, ২ জন আহত হয়েছে। গণমাধ্যম জানায় শুক্রবার দেশটির ইয়ালা প্রদেশের পর্যটন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় টহল দেওয়ার সময় বোমার বিস্ফোরণে পুলিশবাহী একটি গাড়ি ধ্বংস হয়ে যায়। এ সময় পুলিশের অন্য একটি গাড়ি লক্ষ্য করে গোপন অবস্থান থেকে গুলি চালানো হয় বলে জানায় কর্তৃপক্ষ। প্রদেশটিতে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন রাষ্ট্রের বিরুদ্ধে সক্রিয়। থাইল্যান্ডে 3টি পর্যটন এলাকায় বোমা হামলায় 4 জন নিহতের 1 মাসের মধ্যেই আবারও এই হামলার ঘটনা ঘটল। রাশিয়ার একটি কারখানায় আগুন নেভাতে গিয়ে 8 দমকল কর্মীর মৃত্যু হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী মস্কোর উত্তর পূর্বাঞ্চলে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দুর্ঘটনার শিকার দমকল কর্মীরা কারখানাটির ছাদ থেকে আগুন নেভানোর চেষ্টাকালে তা ধসে পড়লে এই 8 জনের মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর দমকল কর্মীদের অন্তত 46টি ইউনিট রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা না গেলেও কারখানাটিতে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা দুর্বল ছিল বলে জানায় দমকল বিভাগ। দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক অর্থমন্ত্রী গুইদো ম্যান্তেগাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাস কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। প্রায় 11 লাখ মার্কিন ডলার দুর্নীতি মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্তের 2 দিন পর গ্রেফতার করা হলো ম্যান্তেগাকে। তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা সম্প্রতি অভিশংসিত প্রেসিডেন্ট দিলমা রুসেফের অধীনে 9 বছর দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইয়াহুর প্রায় 50 কোটি গ্রাহকের তথ্য চুরি করেছে হ্যাকাররা। একে যাবৎকালের সবচেয়ে বড় ধরনের সাইবার অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কোন একটি রাষ্ট্রের মদদে এই সাইবার হামলা হয়েছে বলে দাবি ইয়াহুর। এ বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, গত বছরের আগস্টে পিস নামে একটি হ্যাকিং গ্রুপ 20 কোটি অ্যাকাউন্টের তথ্য চুরি করেছে বলে ধারণা করা হলেও পরে দেখা যায় হামলার পরিসর ধারণার দ্বিগুণ ছাড়িয়ে গেছে। 2014 সালে হ্যাকাররা ইয়াহুর গ্রাহকদের আইডি, পাসওয়ার্ড থেকে শুরু করে সব ব্যক্তিগত তথ্য চুরি করে। তবে ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য নিতে তারা ব্যর্থ হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এই অবস্থায় ইয়াহু জরুরি ভিত্তিতে তাদের ইউজারদের পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশনা দেয়। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ভারতের যে কোনো হামলা রুখে দিতে প্রস্তুত পাকিস্তান। ওই হামলার তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি নয়াদিল্লির আহ্বান। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ প্রধানমন্ত্রীর। নিউ ইয়র্কের সংবাদ সম্মেলন, জানালেন বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে চলছে আলোচনা। কারফিউ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বিক্ষোভ অব্যাহত। সংঘর্ষে 5 পুলিশ সহ বেশ কয়েকজন আহত, আটক 44। এবং 2017 সালের মধ্যে ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধে সময়সীমা বেঁধে দিতে জাতিসংঘের ফিলিস্তিনি প্রেসিডেন্টের আহ্বান। আব্বাসকে ইসরায়েলের পার্লামেন্টে আমন্ত্রণ নেতানিয়াহুর। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের। হঠাৎ করে কাটতে দিতে দিবে না।